হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন তোমাদের সকলকে। তোমরা কেমন আছো সবাই? আচ্ছা, তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা আমাদের সকলের খুব প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্যই আমাদের আশা। তো আমি আজকেও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা বিষয় সম্পর্কে আলোচনা করবার জন্য। তো তোমরা সবাই সে আলোচনা শোনার জন্য প্রস্তুত তো? আচ্ছা আচ্ছা, আমরা এই যে বিগত বেশ কয়েকদিন ধরে যে অধ্যায় সম্পর্কে আলোচনা করছি, এই অধ্যায়টা অধ্যায় সম্পর্কে জানতে বা বিভিন্ন বিষয় সম্পর্কে তোমাদের জানতে তোমাদের কত ভালো লাগছে বলো? তোমরা কি বোরিং হচ্ছ এই বিষয় সম্পর্কে জানতে? বোরিং হচ্ছ না, ভালো লাগছে শুনতে, তাই তো? একদমই ঠিক। দেখো, যে বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করছি, বন্যা, খরা, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, এগুলো হচ্ছে প্রাকৃতিক নিয়মে ঘটে চলা কিছু ঘটনা। যে ঘটনা অনেক সময় কি হয়, মানুষের জীবনে ব্যাপক একটা দুর্বিষহ বিপদ ডেকে আনে। যে বিপদ থেকে উদ্ধার করার জন্য অন্য কোনো সরকার বা অন্য কোনো ব্যক্তিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হয়। নিজে থেকে এই বিপদ থেকে উদ্ধার হতে যেন খুব আরো কষ্টের মধ্যে পড়ে যেতে হয়। তো সেই বিপর্যয়, সেই দুর্যোগ, এবং আমরা যে অঞ্চলে বসবাস করি, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে পরিপ্রেক্ষিতে বিভিন্ন দুর্যোগ বা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়, সেগুলো কিন্তু যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই দুর্যোগ বা বিপর্যয় আমাদের মাঝে চলে আসতে পারে। তাই জন্য আমাদের কি করতে হয়? সদা সর্বদা সাবধানে থাকতে হবে, যাতে সেই দুর্যোগটা অতি মারাত্মক বা ভয়ঙ্কর বিপর্যয়ে পরিণত হতে না পারে, তাই না? আচ্ছা, তো আমরা শুরুতে আজকের যে মূল বিষয়বস্তু আমরা আলোচনা করব, সেই মূল বিষয়বস্তু আলোচনা শুরু করবার আগে আমি তোমাদের থেকে পূর্বের দিনের যে ক্লাস সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, বলো তো কি আলোচনা করেছিলাম? বাহ, খুব ভালো বলেছো। যে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের এই যে বন্যা বা খরা কতখানি প্রভাব, এবং পশ্চিমবঙ্গে বন্যা কি কারণে হয়, খরা কি কারণে হয়, এবং কোন কোন অঞ্চলে এই দুটি প্রাকৃতিক দুর্যোগ মাঝে মাঝে বিপর্যয়ের সংকেত ডেকে আনে, সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তাহলে আমাকে একটু বলো, বন্যা কাকে বলে সেটা আমাকে একটু বলো। আচ্ছা, খুব ভালো, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। হ্যাঁ, যখন স্বাভাবিকের থেকে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের জল যদি নদী বা জলাশয়ে না ধরে রাখতে পারে, এবং নদীর দুকুল ছাপিয়ে যদি বিভিন্ন অঞ্চল জলে প্লাবিত হয়ে যায়, বা বাঁধ ভেঙে গিয়ে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে যায়, তাহলে সেই অঞ্চলকে আমরা কি বলবো? বন্যা হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। বলতো, পশ্চিমবঙ্গের কত শতাংশ ভূমি বা জমি এই বন্যাপ্রবণ এলাকার অন্তর্গত? একদম ঠিক, প্রায় 56% জমি বা 56% ভূমি কিন্তু এই বন্যাপ্রবণ। আর কোন জেলা সর্বাধিক বন্যাপ্রবণ বলতো? একদম ঠিক, আমরা যে জেলার বসবাসকারী বাসিন্দা, সেই দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু সব থেকে বেশি বন্যাপ্রবণ এলাকা। ঠিক আছে? তো আমাদের এই সুন্দরবন অঞ্চল তথা আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য, বলতো কেন বা কি কারণে এখানে বেশি পরিমাণে বন্যা সংগঠিত হয়? একদম ঠিক বলেছ, যে আমাদের এই যে পশ্চিমবঙ্গের মধ্যে সুন্দরবন সব থেকে একটা বেশি বন্যাপ্রবণ অঞ্চল। তা যদি আমরা বলি এই সুন্দরবনের বিভিন্ন কারণ, যেটা হচ্ছে যে, হ্যাঁ একদম ঠিক, যে সুন্দরবনের বিভিন্ন যে নদী বাঁধ রয়েছে, নদী বাঁধগুলো ভরা কটালের সময় নদীর জল উপচে পড়ে বা
বাঁধের ফাটলের মধ্য দিয়ে জল কিন্তু বিভিন্ন অঞ্চলে প্লাবিত হতে দেখা যায়, তাই না? আচ্ছা, এছাড়াও আর কি কারণ তোমরা বলো? একদম ঠিক, ঘূর্ণিঝড়ের প্রভাবে, অর্থাৎ সারা বছরই তো বিভিন্ন ক্রান্তীয় ঘূর্ণিঝড় পরিলক্ষিত হয়। তো ঘূর্ণিঝড়ের প্রভাবেও কিন্তু এই সব অঞ্চলের বাঁধ ভেঙে গিয়ে বা অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য বিভিন্ন অঞ্চল প্লাবিত হতে পারে। ঠিক আছে? আচ্ছা, আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে, যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয়, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এইসব অঞ্চলে কিন্তু বন্যা দেখা দিতে পারে। যেটা শহরাঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত হলো বা এত পরিমাণ বৃষ্টিপাত হলো যে বৃষ্টির জল কোথাও আর জমে থাকার মতো জায়গা নেই বা সঞ্চয় হওয়ার জায়গা নেই, জল ধরে রাখতে না পেরে তখন কিন্তু বিভিন্ন অঞ্চল সমভূমিতে কিন্তু বন্যা দেখা দিতে পারে। আবার কি কারণ রয়েছে? একদম খুব ভালো বলেছে যে জলাধার, বিশেষ করে দামোদর বা কংসাবতী, ময়ূরাক্ষী নদীর যে বিভিন্ন জায়গায় যে বাঁধ দিয়ে জলাধার তৈরি করা হয়েছে, সেই জলাধারগুলোর বাঁধ অনেক সময় খুলে দেওয়ার জন্য বিভিন্ন অঞ্চলে কিন্তু বন্যা দেখা দেয়, তাই তো? আচ্ছা, তো উত্তরবঙ্গের কোন কোন নদীর জন্য বন্যা দেখা দেয়? উত্তরবঙ্গে তিস্তা, তোর্ষা, জলঢাকা এই সব নদীর জন্য কিন্তু উত্তরবঙ্গেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। একদম ঠিক। আর বলতো, খরা পশ্চিমবঙ্গের কোন জেলা সর্বাধিক খরা প্রবণ জেলা হিসেবে চিহ্নিত হয়েছে? খুব ভালো বলেছ, পুরুলিয়া জেলা হচ্ছে খরা প্রবণ জেলা হিসাবে চিহ্নিত হয়েছে। এবং এই পুরুলিয়া জেলার প্রায় 17টি ব্লক, মূলত আমরা যেটা ঝালদা, মানবাজার, বাঘমুন্ডি এইসব অঞ্চল নিয়ে 17টি ব্লক এই খরা পর্যায়ের অন্তর্ভুক্ত হিসেবে লক্ষ্য করা যায়। আর বাঁকুড়ার 15টি ব্লক, তাই তো? আর কোথায় বলো? পশ্চিম মেদিনীপুরের 13টি মতো ব্লক এই খরা পর্যায়ের অন্তর্ভুক্ত হিসাবে লক্ষ্য করা যায়। ঠিক আছে? তো এইগুলো আমরা বিগত দিনে আলোচনা করেছিলাম। আচ্ছা, আমাকে একটা ছোট্ট করে জিনিস বলো, পশ্চিমবঙ্গে খরার সব থেকে ক্ষতিকর প্রভাব কি এবং সেগুলো কি কি? আচ্ছা, একদম ঠিক বলেছে। পশ্চিমবঙ্গে খরার ফলে যে বিস্তীর্ণ অঞ্চল বা জমি বা ভূমি খরার অন্তর্গত হয়, সেই সব জায়গাগুলোতে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খরা লক্ষ্য করা যায়। তো সেই সব অঞ্চলে কিন্তু ফসল ফলে না, ফসল উৎপাদন সম্পূর্ণরূপে ব্যাহত হয়ে যায় এবং খারিফ শস্যের ফলন সঠিকভাবে না হওয়ার জন্য বিভিন্ন জায়গায় খাদ্য সংকট, দুর্ভিক্ষ দেখা যায়। আরো সব থেকে বড় একটা কারণ, সেটা হচ্ছে যে জল সংকট। কারণ খরা প্রভাবিত যে অঞ্চলগুলো রয়েছে, খরা প্রভাবিত অঞ্চলে কিন্তু জল সংকট ব্যাপক হারে দেখা দেয়, যেটা পানীয় জলের তীব্র সংকট সৃষ্টি হয়। এবং পানীয় জলের তীব্র সংকট সৃষ্টি হওয়ার জন্য বিভিন্ন জায়গায় পানীয় জলের কিন্তু ঘাটতি দেখা যায়, যে একটা অঞ্চল থেকে বহুদূর গ্রাম পাড়ি দেওয়ার পরে পানীয় জল সংগ্রহ করতে হয়। ঠিক আছে? তো এই কারণগুলো আমরা আলোচনা করেছি। বিগত দিনের আলোচনার বিষয়বস্তু এই দুটিই ছিল। তোমরা সবাই খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো এবং আশা করব তোমরা আরো ভালোভাবে এর উত্তর দেবে যাদের সমস্যা হয়েছে। এবং পরবর্তী ক্লাসে আমি আজকে যেটা আলোচনা করব সেটা আরো ভালোভাবে তোমরা জেনে আসবে, বুঝে আসবে, এবং সেটা আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করব। ঠিক আছে?
তো আজকের আলোচনা আমরা শুরু করি। আজকের আলোচনার বিষয়বস্তু সেটাও পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে, যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে আমাদের এখানে যে নির্দিষ্ট প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়গুলি দেখা যায় তার মধ্যে অন্যতম ছিল বন্যা আর খরা। আর যেটা দেখা যায় ঘূর্ণিঝড়। দেখো এই ঘূর্ণিঝড় এটাও কিন্তু বন্যা হওয়ার অন্যতম কারণ। আবার সবসময় ঘূর্ণিঝড় হলেই যে বন্যা লক্ষ্য করা যাবে বা বন্যা পরিলক্ষিত হবে তেমনটাও কিন্তু নয়। ঠিক আছে, তো সেটাও একটা বিষয়। তো আমরা সেই ঘূর্ণিঝড় যেমন তোমরা উদাহরণস্বরূপ হিসেবে আয়লা বা আমফানের নাম শুনেছো, সেই ঘূর্ণিঝড় কোন কোন অঞ্চলে এবং কেন পরিলক্ষিত হয় সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। আর হচ্ছে আরো একটা প্রাকৃতিক দুর্যোগ যেটা খুব দুর্বিষহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বলা যায়, সেটা হচ্ছে ভূমিকম্প। কারণ ভূমিকম্প কিন্তু বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে মানুষকে খুব ক্ষতিকর প্রভাব ফেলে। ঠিক আছে, তো চলো আমরা এই নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের ভূগোল বিষয়ের দুর্যোগ ও বিপর্যয় যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের ঘূর্ণিঝড় ও ভূমিকম্প বিষয় সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তো এই আলোচনা করতে করতে যদি কারোর কোথাও কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে। আমি তোমাদেরকে সেটি আবার বলে তোমাদের যে অসুবিধা সেই অসুবিধা আমি অবশ্যই দূর করব। ঠিক আছে, তাহলে সবাই একটু নোট ডাউন করে নেওয়ার জন্য খাতা এবং পেন রেডি রাখো। যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করতে পারো। ঠিক আছে, তো প্রথমে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় সম্পর্কে আমরা, ঘূর্ণিঝড় কাকে বলে, এই ঘূর্ণিঝড় সেই সম্পর্কে আমরা জানব। তো দেখা গেল প্রথম যে সংজ্ঞা সেটা বলা হচ্ছে যে ক্রান্তীয় মণ্ডলে নিম্নচাপ কক্ষকে বেষ্টন করে। নিম্নচাপ, দেখা গেল আমরা এই যে বর্ষাকালে বিভিন্ন সময় শুনে থাকি যে এই নির্দিষ্ট অঞ্চলে নিম্নচাপ হয়েছে। ঠিক আছে, তো নিম্নচাপ সেখানটায় কেন হয়? অতিরিক্ত গরম বা উষ্ণ বায়ু, ঠিক আছে, সেই জায়গা থেকে চলে যাওয়ার জন্য। কারণ বায়ু যখন হালকা হয় কি হয়, বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। দেখো এই যে একটা ফানেল টাইপের দেখতে পাচ্ছ, দেখো সমুদ্রের উপরে এটা মূলত তৈরি হয় সমুদ্রের অঞ্চলে। সূর্যের আলো বা তাপ পড়ার জন্য এই অঞ্চলের বায়ু যখন অতিরিক্ত উত্তপ্ত হয়ে যায়, ঠিক আছে, যখন এই সমুদ্রের উপরের গরম বাতাস বা গরম হয়ে ওঠে তখন এখানকার জলের পাশাপাশি বায়ু কিন্তু গরম হয়ে যায়। তো আমরা জানি বায়ু যখন গরম হয়ে যায় তখন হালকা হয়ে কিন্তু উপরে উঠে যায়। ঠিক আছে, তো যখন এই উষ্ণ বায়ু উপরের দিকে উঠে যায় তখন সেইখানে একটা কিন্তু শূন্যস্থান সৃষ্টি হয়। দেখো এইভাবে যে উষ্ণ বায়ু উপরের দিকে উঠে গেল, অনেকটা উপরে উঠে গেল, উপরে উঠে গিয়ে এরকম ভাবে চারিদিকে আরো ছড়িয়ে পড়ে। ঠিক আছে, মানে পাখি থেকে তো উপরের দিকে উঠে যায় এবং এই যে ফাঁকা স্থানটা তৈরি হলো তখন এইখানটাতে কিন্তু অন্য জায়গা থেকে পার্শ্ববর্তী অঞ্চল থেকে বায়ু এই অঞ্চলের দিকে প্রবেশ করতে শুরু করে এবং দ্রুত বেগে এই অঞ্চলে প্রবেশ করে। এটাই হচ্ছে নিম্নচাপের কারণ। এই নিম্নচাপ কক্ষকে কেন্দ্র করে দেখো কুণ্ডলীর মতো পাখে কেন্দ্রমুখী ও ঊর্ধ্বগামী, এই যে কেন্দ্রমুখী এবং ঊর্ধ্বগামী দ্রুতগতি সম্পন্ন উষ্ণ ঘূর্ণিবায়ু, কি বললাম, দ্রুতগতি সম্পন্ন উষ্ণ ঘূর্ণিবায়ু প্রবাহকে কি বলা হচ্ছে? ঘূর্ণিঝড় বলা হয়। ঠিক আছে, এটি পশ্চিমবঙ্গের এক প্রকার
মারাত্মক এবং অতি আকস্মিক একটা জলবায়ুগত বিপর্যয়। তবে এখনকার দিনে এই মডার্ন যুগে আমরা এই ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা প্রায় 4 দিন 5 দিন 1 সপ্তাহ আগে থেকে আমরা পেয়ে যাই, এবং আমরা সেটা বিভিন্ন উপগ্রহ চিত্রের মাধ্যমে আবহাওয়াবিদরা এই সিদ্ধান্তে আসতে পারেন যে এটা নির্দিষ্ট কোন দিন বা কোন তারিখে কোন অঞ্চলে এটি স্থলভাগে আছড়ে পড়বে। সেই হিসেবে আগে থেকে সতর্কমূলক বার্তা দিয়ে দেওয়া হয় সরকারের কাছে, এবং তারা এই উপকূল অঞ্চলে পার্শ্ববর্তী অঞ্চলে যেখানে মানুষের বসবাস সেখান থেকে তাদেরকে দ্রুত সরিয়ে অন্যত্র যেগুলো রেস্কিউ সেন্টার রয়েছে সেখানটায় তাদেরকে আশ্রয় দেওয়া হয়। ফলে যদি কিছু পরিমাণ সম্পত্তির ক্ষতিও হয়, মানুষের প্রাণহানি যাতে না হয় সেদিকে কিন্তু বেশ সচেষ্ট সজাগ রাখা হয়। ঠিক আছে, তো তবুও এটা একটা আকস্মিক ঘূর্ণিঝড়। অনেক সময় দেখবে তোমরা বিভিন্ন কারণে যে কালবৈশাখী ঝড়গুলো যেগুলো আসে সেগুলো হঠাৎ করে আসে, এবং তার জন্য কিন্তু গাছপালা ভেঙে গিয়ে বাড়িঘর তো অনেক সময় ভেঙে যায়, বাড়ির উপরে অ্যাসবেস্টাস চাল, টিনের চাল এগুলো উড়ে যায়, গাছপালার ক্ষতি হয়, রাস্তাঘাটে ক্ষতি হয়, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়, টেলিফোন লাইন, কারণ গাছ পড়ে এই বিদ্যুৎ লাইনের উপরে পড়ে লাইনগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয় এবং সব থেকে বেশি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগর উপকূল সংলগ্ন যে জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা, প্রতি বছর এই সমস্ত জেলাগুলো এই সাইক্লোনের কবলে পড়ে। অর্থাৎ একদম নিচের দিকের যে জেলাগুলো বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সাথে হাওড়া, হুগলি এবং কলকাতাকে কেন্দ্র করেই তো এই সমস্ত জেলাগুলো গড়ে উঠেছে। তো কলকাতাও এই প্রভাব লক্ষ্য করা যায়, এবং কলকাতাতে প্রভাব লক্ষ্য করা মানে কলকাতার যেহেতু সেই যেটুকু গাছ রয়েছে সেই গাছের ওপরে এতটাই প্রভাব পড়ে, গাছ উপড়ে চলে যায়, বিদ্যুতের তারের ওপরে গিয়ে অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। তাহলে ঘূর্ণিঝড় কেন হয় সেটা বুঝতে পারলে, এবং কোন কোন অঞ্চলে হয়, কোন কোন জেলায়, সেগুলো তোমরা বুঝতে পারলে। আচ্ছা, তো ঘূর্ণিঝড়ের কারণ কি? মূলত ঘূর্ণিঝড়ের কারণ হচ্ছে যে বর্ষাকালে বঙ্গোপসাগর থেকে আগত শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাত। এই বঙ্গোপসাগর থেকে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাত, দেখো এটা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখলে এই ঘূর্ণবাতের চিত্রটা ঠিক এরকমই হয় যে অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্প এবং গরম বায়ু এরকমভাবে কুণ্ডলী খেতে খেতে পাক খেতে খেতে কেন্দ্রমুখী এরা ঊর্ধ্বমুখী বায়ু সৃষ্টি হয়, যেটা উপরের দিকে উঠে যেতে থাকে। এবং শরৎকালে যে ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায় সেটা আশ্বিনের ঝড় দ্বারা চিহ্নিত হয়। ঠিক আছে, আর আমাদের এখানে এই আশ্বিনের ঝড়ের কারণে প্রতি বছর প্রায় গড়ে 6টি ঘূর্ণিঝড় এই দক্ষিণবঙ্গের জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। ঠিক আছে, প্রায় গড়পড়তা 6টি ঘূর্ণিঝড় কিন্তু লক্ষ্য করা যায় আশ্বিন মাসে। এর প্রভাবে ঘূর্ণিঝড়গুলো লক্ষ্য করা যায়, তো দক্ষিণবঙ্গের জনজীবনকে কিন্তু বিপর্যস্ত করে তোলে। ঠিক আছে, আচ্ছা, এই প্রসঙ্গে আরো একটা তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা হলো সর্বাধিক ঘূর্ণিঝড় প্রবণ জেলা। অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন, সাগরদ্বীপ, এই যে বিশেষ করে এই অঞ্চলে সর্বাধিক ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায়। যেমন বন্যার ক্ষেত্রে কি দেখেছিলে তোমরা, এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু সর্বাধিক বন্যা প্রবণ একটি জেলা ছিল। তো এক্ষেত্রে
ঘূর্ণিঝড়ের ক্ষেত্রেও কিন্তু তার অন্যথা হয়নি। দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু যে ঘূর্ণিঝড়ের অন্যতম কেন্দ্র বিন্দু একটা জেলা, এবং এখানে অতিরিক্ত ঘূর্ণিঝড় হওয়ার জন্য এই অঞ্চলে কিন্তু বন্যার পরিমাণটাও বা বন্যা হওয়ার প্রবণতা বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। ঠিক আছে, বুঝতে পারছো তো? আচ্ছা, এবার এই ঘূর্ণিঝড়ের বিভিন্ন প্রভাব সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দেখো, এই ছবিটা দেখে তোমাদের কি একটা ছবি স্পষ্ট হচ্ছে? দেখো, এত ব্যাপক পরিমাণ এবং বিপুল গতিতে ঘূর্ণিঝড় হয়েছে যে এই গাছগুলোর অবস্থা দেখো। গাছগুলো মানে কত সংগ্রাম করে বেঁচে রয়েছে, এবং বেশিরভাগ গাছপালার ওপরের দিকের যে কাণ্ড, সে কাণ্ড কিন্তু ভেঙে তছনছ হয়ে গেছে, এবং এগুলো হয়তো নারকেল গাছ বলেই হয়তো টিকে রয়েছে। অন্যান্য গাছ দেখো যেগুলো বেশি ডালপালার গাছ, সেগুলো ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে গেছে। তোমরা বাড়িঘরগুলো দেখো, সব বাড়িঘর কিন্তু টিনের চালের বাড়ি বা অ্যাসবেস্টাস চালের বাড়ি, সব বাড়িঘরগুলো কিন্তু ভেঙে একদম পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে, কোনটা কার বাড়ি। এবং তার সঙ্গে প্রবল পরিমাণ বৃষ্টিপাত, একটা দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে। এবং উপকূল অঞ্চলে হলে সেটা তো আর কোনো কথাই নেই, সেটা আরো মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। দ্বিতীয় ছবিটা দেখো, এটা বন্যার পরিস্থিতি, যে ঘূর্ণিঝড়ের কারণে বন্যা হতে পারে তার একটা ছবি। তো কি কি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে? উপকূল অঞ্চলে তীব্র বায়ুপ্রবাহের জন্য হাজার হাজার মানুষ, গবাদি পশু, জীবজন্তু মারা যায়। যেমন 2009 সালে আয়লা ঘূর্ণিঝড়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় 330 জন মানুষ এবং 50,000 গবাদি পশুর মৃত্যু হয়েছিল। তাহলে দেখো, এই 2009 সালের আয়লা কি মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলেছিল, যার জন্য এতগুলো মানুষের কিন্তু প্রাণ চলে গেছিল। তো এই 2009 সালে আয়লা হওয়ার পরে সরকারের তরফ থেকে মানে বন্যা রেস্কিউ সেন্টার, যেটা এখনো আয়লা সেন্টার হিসাবেই পরিচিত বা বিভিন্ন জায়গায় ফ্লাড সেন্টার হিসেবে পরিচিত, এই উপকূল অঞ্চলে নির্দিষ্ট দূরত্ব পরপর এই ফ্লাড সেন্টার অর্থাৎ রেস্কিউ সেন্টার গড়ে তোলা হয়েছে, যেখানে একসঙ্গে অনেক মানুষ অন্তত তাদের বাড়িঘর ভেঙে গেলে এই বিল্ডিংগুলোতে এসে তারা আশ্রয় নিতে পারে। তুমি দেখবে যদি ক্যানিং, বাসন্তী বা সাগরদ্বীপের বিভিন্ন অঞ্চলে গিয়ে থাকো, দেখবে কিছু দূর পরপর এই ফ্লাড সেন্টারগুলো লক্ষ্য করতে পারবে। 3তলা 4তলা ফ্লাড সেন্টার কোনো স্কুল বিল্ডিংয়ের পাশে, সেখানে স্কুল বিল্ডিংটাও যাতে ব্যবহার করা যায়, তার পাশাপাশি এই বিল্ডিংগুলো সেখানে স্থাপন করা হয়েছে, যাতে মানুষ তার ঘর বাড়ি আবাসস্থল ভেঙে গেলে সেখানে অন্তত মানুষকে মাথা গোঁজার ঠাঁই পায়। এবং 2009 সালের পরেও আবহবিদের ক্ষেত্রেও প্রযুক্তিগত অনেকখানি উন্নতি লক্ষ্য করা গেছে, যার জন্য তার পরবর্তী যে ঘূর্ণিঝড়গুলো এসেছে তারা কিন্তু এত মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলেনি, কারণ 2009 সালের এই আয়লাতে আগে থেকে কোনো আগাম সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা ছিল না বা দিতে পারেনি। কিন্তু পরবর্তীতে প্রযুক্তিগত উন্নতির ফলে এই সতর্কমূলক বার্তা কিন্তু প্রদান করা হচ্ছে, যার জন্য মানুষকে নির্দিষ্ট দিনে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে উপকূল অঞ্চল থেকে সমস্ত মানুষকে অন্যত্র শিফট করে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে প্রাণহানি দেখলে তোমরা আয়লাতে কতটা প্রাণহানি হয়েছিল 2009 সালে। ঠিক আছে, হয়তো তোমাদের বেশিরভাগই যারা আছো তোমাদের সব এই 2008-9 পরেই জন্ম, হয়তো সেই বছর জন্মেছ বা পরে জন্মেছ, তো তোমাদের সেই জন্য না জানারই কথা। এবং আমি এই 2009 সালের আয়লার একদম পুরো প্রত্যক্ষ সাক্ষী ছিলাম। দিনের বেলাতে ব্যাপক ঘূর্ণিঝড় আমি পুরো দেখেছি, খুব মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সম্পত্তিহানি, তো প্রবল ঝোড়ো বাতাস
এবং জমির কৃষিজ ফসল, ঘরবাড়ি, গাছপালা, বৈদ্যুতিক এবং টেলিফোন টাওয়ার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং বিদ্যুৎ ঘাটতি বা বিদ্যুতের খুঁটি যদি উপড়ে যায় তাহলে বিদ্যুৎ বিচ্ছিন্ন, তার সঙ্গে সঙ্গে ট্রেনের বিদ্যুৎও থাকবে না, টেলিফোন লাইন থাকবে না, যোগাযোগ ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে যায়। বন্যা পরিস্থিতি, যেটা তোমাদেরকে বলছিলাম যে এই ঘূর্ণিঝড়, এটা কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। শুধুমাত্র যে ঘূর্ণিঝড় পরিলক্ষিত হয় তা নয়, এই ঘূর্ণিঝড়ের সঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণ বৃষ্টিপাতও হতে দেখা যায়। ঠিক আছে, তো এই একটানা 2-1 দিন টানা বৃষ্টিতে জলাশয়, নদী, খাল সম্পূর্ণ জলাধার ভর্তি হয়ে যায়, হয়ে ভরে গিয়ে একটা অকাল বন্যার সৃষ্টি হতে পারে বা দেখা যায় সেরকম। ঠিক আছে, তাহলে আমরা ঘূর্ণিঝড়ের প্রভাবিত অঞ্চল, ঘূর্ণিঝড়ের ফলে কি কি ক্ষতি হয়, প্রাণহানি, সম্পত্তিহানি, আর তার পাশাপাশি বন্যা, এগুলো আমরা দেখলাম। এর পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে ভূমিকম্প। এই ভূমিকম্প সম্পর্কে আলোচনা করব পশ্চিমবঙ্গে। তবে এটুকু বলে রাখি যে পশ্চিমবঙ্গ হয়তো ভূমিকম্প প্রবণ অঞ্চলের অন্তর্গত, বিশেষ করে দার্জিলিং জেলা সবথেকে বেশি ভূমিকম্প প্রবণ, কিন্তু আমাদের কলকাতাও কিন্তু খুব নিরাপদ নয়। ভূবিজ্ঞানীরা তারা সমীক্ষা করে দেখেছেন, যদি আমাদের কলকাতাতে 5-6 মাত্রার ভূমিকম্প হয় তাহলে এখানকার মাটির যা অবস্থা রয়েছে, এতটাই ঝুরঝুরে নরম মাটি রয়েছে, তো এই মাত্রার ভূমিকম্প হলে আমাদের কলকাতা শহর কিন্তু সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবার সম্ভাবনা আছে। ঠিক আছে, হয়তো এখন হয় না, তবে কিছুদিন আগেই তোমরা একটা ভূমিকম্পের খবর শুনেছো, যেটা এখানে খুব সামান্য পরিমাণে অনুভূত হয়েছে এই বিভিন্ন 24 পরগনা কলকাতা সংলগ্ন এরিয়াতে। ঠিক আছে, তো ভূমিকম্প কাকে বলে? আকস্মিকভাবে ভূ অভ্যন্তরে, অর্থাৎ ভূমির অভ্যন্তরে, ঠিক আছে, কোনো কম্পন। দেখো যে ভূমি, এই হচ্ছে আমাদের ভূমি, আমরা কিন্তু এই অঞ্চলটায় বসবাস করছি, এই অঞ্চলটা, এটা পাহাড়, এখানে গাছপালা দেখাচ্ছে, তো আমরা ঠিক এই ভূমির ওপরটায় বসবাস করি। এবং ভূমিকম্পটা হয় কোথায়? এতটা ঠিক গভীরে যেখানে পাতের চলন লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো যখন পাত সামনাসামনি এসে একে অপরের সংঘর্ষে লিপ্ত হয় তখন হতে পারে, পাশ কাটিয়ে চলে যাওয়ার ফলেও হতে পারে। ঠিক আছে, তো এরকম কাঁপুনি দিয়ে যখন হয়, একদম এর থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা এপিসেন্টার হয়, সেখানে সর্বাধিক সব থেকে আগে ভূমিকম্পন অনুভূত হয়, তারপরে ঢেউয়ের আকারে ছড়িয়ে পড়ে। এরও বিভিন্ন তরঙ্গের নাম রয়েছে, প্রাইমারি তরঙ্গ, পি, এস তরঙ্গ, দ্বিতীয় তরঙ্গ, আর হচ্ছে এল তরঙ্গ, যেটা সর্বাধিক বিধ্বংসী তরঙ্গ। আচ্ছা, তো এই ভূ অভ্যন্তর যখন কোথাও কম্পন অনুভূত হচ্ছে, তখন কিছু অংশকে হঠাৎ ক্ষণিকের জন্য কাঁপুনি দিচ্ছে বা আন্দোলিত করছে, তাকে ভূমিকম্প বলা হচ্ছে। ঠিক আছে, তো ভূমিকম্প কত মাত্রা হলে সেটা বিপর্যয়ে পরিণত হবে? রিক্টার স্কেলের এই যে দেখছো, যে এই যে একটা যন্ত্র সাদা কাগজের ওপরে, এই যে দেখছো এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, একদম পুরো খুব কোথাও না কোথাও কিন্তু ভূমিকম্প হয়েই চলেছে। অর্থাৎ এই যন্ত্রটা যেখানে লাগানো থাকে, যদি অতিরিক্ত আন্দোলিত, যেমন তোমরা হার্টের দেখো ইসিজিতে যদি এরকম খুব ওপর নিচ করে, তখন কিন্তু মাত্রা কম্পন অনেক বেশি হয়েছে বলে আমরা ধরে নিই। তো এই মাত্রা যদি 7-এর বেশি হয় তাহলে সেই ভূমিকম্প কিন্তু অবশ্যই বিপর্যয়ে পরিণত হয়, সাংঘাতিক একটা বিপর্যয় পরিস্থিতির সৃষ্টি হয়। এটি পশ্চিমবঙ্গের এক প্রকার ভয়াবহ এবং অতি আকস্মিক একটি প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এই হচ্ছে ভূমিকম্প
কাকে বলে এবং কোথায় লক্ষ্য করা যায়? প্রভাবিত অঞ্চল কি কি আমরা দেখে নিই একটু। দেখো, প্রভাবিত অঞ্চল যেটাকে বলা হচ্ছে দ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, এই যে সংস্থা, ইনি পশ্চিমবঙ্গের 5টি ভূমিকম্প প্রবণ অঞ্চলকে চিহ্নিত করেছে। তো দেখো, এই যে কালার দিয়ে ভূমিকম্প অঞ্চলকে চিহ্নিত করা হচ্ছে কোথায়? কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, এই জায়গাতেই বেশিরভাগ ভূমিকম্প অনুভূত হয়, যেটা হয় আমাদের এখানে খুবই কম। দেখো, আমাদের এই মেদিনীপুর সংলগ্ন অঞ্চলটা ঘূর্ণিঝড় প্রবণ জেলা হিসাবে চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, তো তবুও যে 5টি অঞ্চল চিহ্নিত করা হয়েছে সেই অঞ্চলগুলো কি কি দেখো। একদম উপর দিকে দেখো, দার্জিলিং অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই হিমালয় পার্বত্য অঞ্চলে পাদদেশীয় অঞ্চল, এটা 1 নম্বর ভূমিকম্প প্রবণ অঞ্চল। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর হচ্ছে পুরুলিয়া। তো পুরুলিয়াতেও এই হচ্ছে পুরুলিয়া, পুরুলিয়া 2 নম্বর অঞ্চল হিসেবে ভূমিকম্প প্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অঞ্চল 3 কোন কোনগুলো? মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এই যে বর্ধমান এখন দুভাগে ভাগ হয়েছে, পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা, এগুলো অঞ্চল 3 অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, অঞ্চল 4 কালিম্পং, জলপাইগুড়ির দক্ষিণ অংশ, জলপাইগুড়ির দক্ষিণ অংশ, কোচবিহারের পশ্চিম অংশ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এটা একটা 4 নম্বর অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, আর 5 নম্বর অঞ্চল হিসাবে জলপাইগুড়ি ও কোচবিহারের পূর্ব অংশ, জলপাইগুড়ি এবং কোচবিহারের এই পূর্ব দিকটা 5 নম্বর অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাহলে তোমরা এই 5টি পশ্চিমবঙ্গের ভূমিকম্প প্রবণ অঞ্চলকে মনে রাখবে ডিস্ট্রিক্ট হিসাবে। অঞ্চল 1, অঞ্চল 2, অঞ্চল 3, অঞ্চল 4, অঞ্চল 5, এই 5টি অঞ্চলকে তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ কি কি কারণে হয়? দেখো, ভূমিকম্পের কারণ আমি দেখিয়েছি যে একটা পাত, অর্থাৎ যদি 2টি পাত পাশাপাশি থাকে, ভারী পাতটা কি হয়? খুব ভালো, ভারী পাতটি হালকা পাতের নিচে চলে যায়, তখন কিন্তু এর বেশ কম্পন অনুভূত হয় এবং ভূমিকম্প অনুভূত হয়। এখানেও দেখো, 2টো পাত, এই যে একটা ভারী পাত নিচে প্রবেশ করেছে, এখানটাতে ধাক্কা খেয়েছে এবং এখানে সরাসরি এই অঞ্চলটাতে এপিসেন্টার হয়েছে, কম্পন অনুভূত হচ্ছে। আবার এই কম্পন ভূমিকম্পের জন্য কিন্তু সমুদ্রের মধ্যে যদি ভূমিকম্প হয় তার জন্য কিন্তু সুনামিও সৃষ্টি হয়, যেটা 2004 সালে লক্ষ্য করা গেছিল ভারত মহাসাগরীয় অঞ্চলে। কারণ কি বলা হচ্ছে? দার্জিলিং হিমালয়ের অভিসারী পাতসীমানায় ভারতীয় এবং তিব্বতীয় পাতের মধ্যে সংঘর্ষে, কোন কোন পাতের ফলে? তাহলে অভিসারী পাত সীমানা, তাহলে ভারতীয় এবং তিব্বতীয় পাতের মধ্যে সংঘর্ষে হালকা তিব্বতীয় পাতের নিচে ভারী ভারতীয় পাত প্রবেশ করায়, এখানে যে বেনি অফ জোন, অর্থাৎ এই যে যেটা নিচের দিকে প্রবেশ করছে এটাকে বেনি অফ জোন বলা হয়, সেখানে পীড়ন, ফাটল ও ভূমিকম্প সৃষ্টি হয়। এই ভূমিকম্প সৃষ্টি হওয়ার জন্য এখানটাতে কম্পন অনুভূত লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে কোন কোন পাত সীমানায় পশ্চিমবঙ্গে ভূমিকম্প হতে পারে? ভারতীয় আর তিব্বতীয় পাতের মধ্যে সংঘর্ষের ফলে। ঠিক আছে, মনে থাকবে কারণটা, আর কোন কোন পাতের সংঘর্ষের ফলে হয়, কোন পাত সীমানায় হয়? অভিসারী পাত সীমানায়। ঠিক আছে, প্রভাব কি? এফেক্টস অফ আর্থকোয়েক, জীবন ও সম্পত্তি হানি। দেখো, এর প্রভাব হচ্ছে প্রবল কম্পনে যখন
দার্জিলিং, অর্থাৎ বিপর্যয় মানেই তো জীবন সম্পত্তি হানি হবে। তো প্রত্যেকটি বিপর্যয়ের প্রথম যে প্রভাব আমরা আলোচনা করে চলেছি ইতিমধ্যে, দেখবে জীবনহানি, সম্পত্তিহানি, প্রাণহানি, এগুলো কিন্তু আমরা খেয়াল করছি। তা কি ক্ষতিগ্রস্ত হয় অন্য সব বিপর্যয়ের মতো এখানেও কোন কোন অঞ্চলে মূলত লক্ষ্য করা যায়? দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, এইসব অঞ্চলে বাড়িঘর, রাস্তাঘাট, টাওয়ার, ভূগর্ভস্থ টেলিফোন লাইন, জলের পাইপ ক্ষতিগ্রস্ত হয় এবং বহু মানুষ এবং জীবজন্তু, গাছপালা কি হয়? হতাহত হয়। দেখো এই ছবিগুলো দেখো, প্রত্যেকটা বিল্ডিং ভেঙে গেছে, বড় বড় বিল্ডিং ছিল, ধস নেমেছে, ধস নামতে পারে, দ্বিতীয় পারে আমরা আলোচনা করব ধস। বাড়িঘর ভেঙে পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে, জল উপচে পড়ছে। রাস্তা দেখো কি বিশাল একটা ফাটল দেখা গেছে রাস্তার মধ্যে, বিল্ডিং হেলে পড়েছে। এই অঞ্চলে বিল্ডিং এর কোনো চিহ্ন আছে বলে আমার তো মনে হচ্ছে না। এই বাড়িঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তার মানে কি মারাত্মক বিপর্যয় পরিস্থিতি সৃষ্টি হয়, তোমরা সেটা খেয়াল করতে পারছো। ধস, কম্পনের ফলে দার্জিলিং ও কার্শিয়াং অঞ্চলে ব্যাপক ভূমিধস ঘটে। কম্পন যখন অনুভূত হয় তখন যে জায়গাগুলোর স্থিতিস্থাপকতা একটু কম থাকে সেখানকার কিন্তু ধস অনুভূত হয়। ঠিক আছে, তাহলে ভূমিকম্পের কটি প্রভাব আমরা আলোচনা করলাম? দুটি। কি কি? জীবন ও সম্পত্তি হানি, আর তার সাথে সাথে ধস। ঠিক আছে, আচ্ছা, তো আমরা দেখো এই যে যতটুকু অংশ আলোচনা করেছি আমরা ভূমিকম্প, অর্থাৎ পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে ভূমিকম্প কোন কোন অঞ্চলে হয় এবং তার প্রভাব, তার কারণ, আর ঘূর্ণিঝড় কোন কোন অঞ্চলে হয়, সর্বাধিক ঘূর্ণিঝড় প্রবণ জেলা, ঘূর্ণিঝড়ের প্রভাব কি মারাত্মক ক্ষতিকর প্রভাব তোমরা দেখলে ঘূর্ণিঝড়ের প্রভাবে হতে পারে, সেগুলো আমরা আলোচনা করেছি। এবং সেইখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের জন্য শেয়ার করছি। এই প্রশ্নগুলো তোমরা পরবর্তী দিনে খুব ভালোভাবে একটু পাঠ্যপুস্তক থেকে তোমরা দেখে আসবে, তাতে আমি তোমাদের পরবর্তী দিনে এখান থেকে প্রশ্ন করে তোমাদের থেকে আমি উত্তর পেতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী দিনে আমরা আবার এর পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। তো তোমরা সকলে সবাই খুব ভালো থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।